ইউনূস সাহেব তো তার এই মেয়াদের মধ্যে যে কয় মাস থাকলেন এই যে আটার ফেইলিয়ার। আমরা তো একটা বেকায়দায় আছি। উনি কোনো রকমের নির্বাচন করে দিয়ে সসম্মানে উনিও যাক, আমরাও বাঁচি। এই নির্বাচনের মাধ্যমেই একটা সংসদ গঠিত হবে, তো সেই সংসদ কেন্দ্রিক একটা প্রত্যাশাও কি জন্ম নিয়েছে কিনা? দুইটা দল, আলী বাদ গেল, এখন আছে বাজাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটা আছে এখন বাজাই, বাংলাদেশ জামাতে ইসলামী। তো বাজাদ আর বাজাই এই দুইটার মেইন লড়াই। তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে। একবার দিয়ে দেখেন না, ভোটের আগে সবাই এরকম বলে। জামাত যদি এইবার ক্ষমতা এসে যায় তাহলে দিস উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলের নেতা হন, সংসদের চেহারাটা কেমন? তারা তো আগের দোস্ত, খালেদা জিয়ার অধীনে তাদের মন্ত্রী ছিল না? তাহলে কি একটা ফ্রেন্ডলি পার্লামেন্ট হবে? আমি তো মনে করি তারা আপোষে থাকবে। এখন যত লড়াই করুক ক্ষমতার জন্য, একজন দোষ দেখ, কেউ বলুক যে এত যদি খারাপ হয় পদত্যাগ করে না, যে পজিশনই থাকুক একটা আপোষে থাকবে। আপোষে থাকবে। হ্যালো এন্ড ওয়েলকাম টু আরআর কেবল প্রেজেন্টস কেমন সংসদ চাই। আরআর কেবল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। আরআর কেবল, ওয়্যারস উইদাউট ওয়ারিজ। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, আপনাদের পরিচিত মুখ বদিউর রহমান। বদিউর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনার ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য টিভিএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আই এম বেটার দেন বিফোর, অলওয়েজ বিটিভি। ওই যে যেটা আছে সাহেব গোলামের বাক্স, সেই বিটিভি না, এটা হলো বিটিভি, বেটার দেন বিফোর। বৃহস্পতিবারে ভোট, তাহলে আমরা বাংলাদেশের জনগণ, এই একটা শব্দ আমাদের সংবিধানের প্রস্তাবনায় শুরু আছে, উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। বৃহস্পতিবারে ভোট, আমরা বাংলাদেশের জনগণ কেমন আছি? বেটার দেন বিফোর? আমরা জনগণ বেটার দেন বিফোর নাই। ভোটটা যদি ঠিকঠাক মতো করে দিতে পারেন তাহলে আমরা বেটার দেন বিফোর হই কিনা আশাতে থাকবো আর কি। সেই নির্বাচনটাই কেমন হচ্ছে? সবচেয়ে ভালো ঐতিহাসিক নির্বাচন যেমনটা বলা হয়ে থাকে, সরকারের পক্ষ থেকে বলছে। এটা গোয়ালার দুধ গোয়ালা কখনো খারাপ বলে না। আর ইউনূস সাহেব তো তার এই মেয়াদের মধ্যে যে কয় মাস থাকলেন এই যে আটার ফেইলিয়ার। এখন নির্বাচনটা যদি কোনো রকমে করে দিতে পারে তাহলে ওনাকে পাস মার্ক দিয়ে আমরা মানসম্মানে পাস করাই দিতে পারি। আচার ফেইলিওর কেন বলছেন? ওনার কোন কাজটাতে সার্থকতা আছে বলেন না? কোন কাজটায় সার্থকতা নেই? ওনার কোনোটাতেই তো নাই। এই এখন যদি আপনি এই ওনার যে কয়েক মাস গেল, বছর পেরিয়ে, সেটাতে অর্থনীতির কী হাল নাই, কিছুই হয় নাই, বিনিয়োগ নাই, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নাই, মব কালচার একটা শুরু হয়েছে, বিনা পরীক্ষায় পাশ দিয়েছে। উনি সরকারের মধ্যে ওনার জানাশোনা কতগুলা পদার্থ অপদার্থ নিয়ে আসছেন, দেশি বাদ দিয়ে বিদেশি আনতেছেন, ওগায়রা করতে করতে গিয়ে হি ট্রাইড টু বি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। তিনি তার সেই 3 জিরোজ পলিসি করতে যাইয়া সেগুলো তো বাইরে বলে ইন্টারন্যাশনালি খাওয়ান, কিন্তু এখানে তিনি নিজে যে জিরো হয়ে যাচ্ছেন, কিছু ইমেজ করতে পারেন নাই, সেটা তো আর খোঁজ রাখেন নাই। এখানে কি তার অটোপাসের কোনো সুযোগ আছে? জি, তার কি অটোপাসের কোনো সুযোগ আছে? তার সরকারের অটোপাসের কোনো সুযোগ আছে? তার সরকার অটো পাস করবে বললাম না, নির্বাচনটা সসম্মানে করে দিতে পারলে দ্যাট উইল বি এ সেফ এক্সিট ফর হিম। না পারলে? এবং সেফ এক্সিট ফর আস অলসো, কারণ আমরা তো একটা বেকায়দায় আছি। উনি কোনো রকমের নির্বাচন করে দিয়ে সসম্মানে উনিও যাক, আমরাও বাঁচি। না পারলে কতগুলো ইফস অ্যান্ড বাটস নিয়ে তো সবাই কথা বলে, না পারা নিয়ে তো আগে ওনার উপর যথেষ্ট সন্দেহ লোকজনের ছিল। যে কারণ আমি প্রথম যখন উনি আসছেন, মজার জিনিস, সেটা আমি অন্য টেলিভিশনে প্রথমে বলছি, তিনি যে আসছেন এই ঘোষণাটা আমি তার আগমনের 11 মাস আগে লিখেছি। এগুলো তো রেকর্ড পত্রিকাতে ছাপা হয়েছে। এবং সেই 5ই সেপ্টেম্বর 2023 তো আমি কলামে লিখলাম যে এবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হলে তিনি আর সুযোগ হাতছাড়া করছেন না। জাস্ট 11 মাস পরে 5ই অগাস্ট গণেশ উল্টাইল, 8ই অগাস্ট উনি আসলেন। তা আসছেন, ওনার বড় শখ ছিল, এর আগে খোলা সিটি দিয়েছিলেন উনি 2007-এ। তো খোলা সিটি দেওয়ার পরে তো আবার উনি খোলা সিটি বন্ধ করে ফেললেন।
আমরা আশা করছিলাম যে তার মতো এত উচ্চ মার্গের একজন ব্যক্তি রাজনীতি আসবেন, পরে উনি আসলেন না। তো এখন সেই সময় রাজনীতি করে না এসে এবার উনি ওই ঠাডাপড়ি বগামরে ফুকিয়া বলে তার কেরামতি একটা চান্সে উনি এসে গেলেন আর কি, যেহেতু নোবেল বিজয়ী ছিলেন। তো এসে উনি যেটুক ভালো করবেন, আমি তো প্রথম দিকে বলছিলাম টেলিভিশনে ওনাকে কমপক্ষে 5 বছর সময় দেওয়া হোক। আমি নিজে বলেছি, তার কারণ কি, যে উনি আমাদেরকে আশা দিয়েছিলেন। কখন? নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে যখন ওনাকে সংবর্ধনা দেওয়া হইল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের আমলে, তখন তিনি সুন্দর সুন্দর কথা বলেছিলেন। এখনও উনি কথা সুন্দর বলেন, অত্যন্ত গুছিয়ে সুন্দর কথা বলতে পারেন। তিনি বলছিলেন যে আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের মতো করে। এই একটা চমৎকার কথা। আরেকটা বলছিলেন যে উনি দেখতে চান বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তাইলে এমন একটা ব্যক্তি সরকার প্রধান হয়ে আসছেন, সংস্কার করবেন, আমি বলছি ওনাকে 5 বছর সময় দেন। তো আমি শেষের দিকে ওনার মেয়াদের কিছুদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে বললাম যে আর তো দরকার নাই, এবার অবস্থা হয়ে গেছে বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা, মানুষ সম্মানে চলে যাক। উনি তো জেনারেশনটা নষ্ট করে দিয়েছেন, শক্তভাবে জেনারেশনটাকে হাল ধরার কিছু করেন নাই। উনি আকবরের বৈরামঘা হইতে গিয়েছেন, পোলাফাইন বেসকে দিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করে কার্যক্রম, কায়দা করে বলছি যে দল নিষিদ্ধ করে নাই, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করছে, নির্বাচনে অংশ নিতে পারবে না। আহারে, তো আপনি ওই যে কথা আছে না, বলে যে সালাম তো দিলেন, কিন্তু সালাম কানা ঠাকুর, সালাম ঠাকুর বুঝেন দরকার, কিন্তু ওই যে ওর যে চোখ কানা ঠাকুরের, সালাম কানা ঠাকুর বলতেছেন কেন? তাইলে আপনার কনিষ্ঠাঙ্গুলি দেওয়ার একটা অভ্যাস রয়ে গেছে। তো আমি যেটুক দেখেছি, উনি শেখ হাসিনা তাকে যথেষ্ট নাজেহাল করেছে, অপমান করেছে। তো সেটার প্রতিশোধ উনি নিতে আসছেন ব্যক্তিগত এজেন্ডা। উনি গ্রামীণ ব্যাংকে মামলা টামলা করিয়ে উঠতে পারেন নাই, বয়স বেশি টেশির কারণে সে সময় পারে নাই। এবারে সে উনি ওটার সরকারি শেয়ার কমায় দিয়ে নিজেদেরটা বেশি করতেছেন, গ্রামীণের জানাশোনা লোকজন আনতেছেন, চিটংয়ের লোকজন আনছেন। ন্যাশনাল হিসাবে পুরো দেশটাকে সমভাবে দেখে শক্ত দক্ষ লোক আনে তো উনি সরকার গঠন করেন নাই। একটা হইলো আঞ্চলিকতা ছিল তার, সেদিকের বেশিরভাগ নিয়েছেন। তারপরেও ভালো হইতো পদার্থ নিলে হইতো, অনেক তো অপদার্থ নিয়েছে। তো এখন ওই যে ওনার 3 জিরোজের যেসব থিওরি, সেটা হয় জিরোর ডাইনে আপনি যত জিরো যোগ করেন, কগনিজিবল 1 to 9 কোনো ডিজিট যদি না থাকে, ওটা জিরোই পড়তে থাকে। সেই জন্য বলছি, আমাকে এর আগে টেলিভিশনে জিজ্ঞেস করছিলেন যে আপনি তাকে কত নাম্বার দেবেন। আমি এর আগে বলছিলাম যে ওনাকে নাম্বার দেওয়া তো দূরে থাক, উনি ফেলও করতে পারেন নাই। সেটা কেমন? আমাদের আগের সিস্টেমে 33 পাইলে পাস, 32, 31, এভাবে 25 পর্যন্ত দলীয় না হয় ফেল ধরা যায় 33-এর জায়গায়। কিন্তু যদি 100-র মধ্যে 7-8 পায়, তাহলে ফেলও তো করতে পারে না সে অবস্থায়। তো এখন ওনাকে 5 মার্কটা আমি দেব, নির্বাচনটা যদি ঠিকঠাক মতো করিয়ে দেন। আপনি নির্বাচন প্রসঙ্গে আসছেন, নির্বাচনের প্রার্থী এবং দলরা তারা যে রকম প্রতিশ্রুতি দিচ্ছে, সবাই নিজেদেরকে জনস্বার্থে নিবেদিত প্রাণ হিসেবে তুলে ধরছে। তো এই নির্বাচনের মাধ্যমেই একটা সংসদ গঠিত হবে, তো সেই সংসদ কেন্দ্রিক একটা প্রত্যাশাও কি জন্ম নিয়েছে কিনা? তো সেই সংসদটা আসলে কেমন হওয়া উচিত? আপনার এর আগের নির্বাচনগুলোতে তো আমি মোটামুটি আগাম এমপি দেখতাম, কেউ হবে কেউ হবে না, কিন্তু দেখা সাক্ষাৎ হতো। তো এইবার সৌভাগ্য হলো মাত্র গতকাল একজন এমপি সাহেব আমার বাসায় আসছিলেন, অর্থাৎ উনি এমপি প্রার্থী আর কি। এই প্রথম এমপি দেখলাম, তাও আসলেন কিভাবে, একটা কাগজ নিয়ে আসলেন। ইনি আমাদের সে একসময় 4 খলিফার 1 খলিফা রব সাহেবের দলের সমস্তাঙ্ক জিএসডি, ওটা নির্বাচিত হিসেবে উনি আসছেন, বাসায় আসলেন, ভোট চাইলেন। ওনারও পিছন দিয়ে অনেক কথাবার্তা আছে, এটা করবেন সেটা করবেন। তো আমি জানি না এই জাতীয় এমপি সাহেবদের জামানত বাজেয়াপ্ত হবে কিনা, তারা পারবে কিনা, কিন্তু নাম তো একবার যদি উঠে যে ওয়ান্স আপন এ টাইম আমি ভোটে দাঁড়িয়েছিলাম, সংসদ নিয়ে আশা সংসদ না হওয়ার আগে আমি করব না। তার কারণ এখন যারা মোটামুটি আলীকে বাদ দিয়েছে সরকার, আওয়ামী লীগ, তো আলীকে বাদ দিয়ে যে নির্বাচন করতেছে,
এটা আমাকে অনেকে ট্যাগ লাগায় যে আমি নাকি 100% আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর আপনি? বলে। এই সেদিনও 31 তারিখে এক টিভিতে গেলাম, কিছু ছেলে ফেলে রাখলো প্রশ্ন করার জন্য। এর মধ্যে এক ছেলে আমাকে বললো যে আপনি তো মননে আওয়ামী লীগ। তো আমি বলি যে আসলে এটা আমার সৌভাগ্য, কারণ আমি যখন সরকারে চাকরি করলাম, সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের ট্রেজারার ছিল, বঙ্গবন্ধুর আমলের পুরনো ব্যক্তি, উনি আমার মন্ত্রণালয় থেকে বাইরে করে দেন। তার কারণ কি, আমি ছাত্রলীগের ফান্ডাগুন্ডার একটা টেন্ডার দিইনি। তো তারা তখন বলে যে এটা আমাদের না, আওয়ামী লীগের না, এটা বিএনপির। আবার বিএনপি ডক্টর খন্দকার মোশাররফ মন্ত্রী হয়ে আসার পরে সেখানে আমার তারপরে 2-1 দিনের মধ্যে আমাকে আবার সচিবালয় থেকে বের করে দিল। তাহলে সালাউদ্দিন আওয়ামী লীগের বাইর করে, আমি নাকি বিএনপি। আর বিএনপি এসে বাইর করে আমার ভাত বিক্রি করতে হোটেলে পাঠাই দিল, সেরাটন হোটেলের বাল্ব বিক্রি করতে কোম্পানি সেক্রেটারি করে দিল। বলে কি, বলে যে তারা আমি নাকি বিএনপি না। আর বিএনপির আমার আবার খালেদা জিয়া আমার 4 বার সচিব পদে পদোন্নতিও দেন নাই, তখন আবার আমার ট্যাগ দিয়েছে আওয়ামী লীগ। তো এখন এই যে গত 31 তারিখে একটা ছেলে মননে আওয়ামী লীগ বললো, আমি বললাম যে বাবারে আমার 3টা বই আছে, পড়ো। আমি কোদালকে কোদাল বলি। আমি বলি যে আমার বাপ কি আমি চিনি? আমি যখন জন্মাইলাম তখন আমার বাপকে আমি চিনতাম? মা বলছে, চাচা বলছে, ফুফুয়া যেটা বলছে, তারপর তো বাপ চিনলাম। এখন যারা বাপ চিনতে চায় না, বাপই চিনে না, তারা আগেই শুরু করে দে এটা এইদিক ওইদিক। তো সেটা হইলে তো হবে না। আমি ক্লিয়ার বলি, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা এটা হইলো একটা বেইমানি। এখন কেউ যদি মির্জাপুরও হয়, তার নামে রাস্তা থাকলে সেটাও থাকুক, দ্যাট ইজ হিস্ট্রি, থাকতে হবে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতেছে, ইউনুস থামায় নাই, চুপ করে রইল। এরপরে গতবারও দেখি যে একজন হাতুড়ি দিয়ে একটা করে ইট ভাঙতেছে। তো টিভিতে দেখাইলো এটা যে কত দিনে ভাঙবেন, বলে দেখি চেষ্টা করি কত পারি। গণভবন সরকারি সম্পত্তি। আমি প্রথম বললাম এটা কি কারো বাপের তালুক যে জাদুঘর বানাবে? তাহলে এখন যেখানে প্রেস কনফারেন্স করে ইউনুস সাহেবের ইয়েরা আছে যে প্রেস সেক্রেটারি, ওটা কি ছিল আগে? ফরেন সার্ভিস ট্রেনিং একাডেমি, সেটা কি ছিল? সেটা প্রেসিডেন্ট হাউস ছিল না? আইব খান সেখানে আসতো না? ইয়া খান সেখানে বসছে না? তারপর ওটা গণভবন হচ্ছে, তাহলে এটা ভাঙিয়ে ফেলো। তো জাদুঘর দিয়ে যদি ওইটা দখল করা হয় সরকার সম্পত্তি, লক্ষণ এগুলা ভালো না। ইতিহাস তো ভৌগোলিক পরিবর্তন তো মিলিয়নস অফ ইয়ারে হয়, আর ইতিহাস তো হাজার হাজার বছরে হবে। তো এখন চট করে এই বাড়ি ভাঙ্গে নাম বদলাবে, এটা কয়দিন থাকবে, কয়দিন টিকবে? এই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, এখন জুলাই যোদ্ধা, এগুলো ইতিহাসে ফিল্টার করে এসে খাঁটিটা থাকতে সময় লাগবে। সংসদের নিয়ে যেটা বললেন সেটা নিয়ে আমি যেটা ভাবি, কারণ এখন তো বেশিভাবে 2টা দল, আলী বাদ গেল, এখন আছে বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটা আছে এখন বাজাই, বাংলাদেশ জামাতে ইসলামী। তো বাজাদ আর বাজাই এই 2টার মেইন লড়াই। আমি 12 সালে লিখছিলাম যে রাজনৈতিক 3য় শক্তি দরকার, এই 2 মহিলার জগত্তল পাথর থেকে আমরা মুক্তি চাই, হাসিনা খালেদা। তো এইবার যখন জানাফা হইল, জাতীয় নাগরিক পার্টি যখন হইল গত বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমি সেখানে সারাক্ষণ ছিলাম। একবারে তাদের সভা শুরু হওয়ার আগ থেকে যে দাঁড়াইলাম শেষ পর্যন্ত সব দেখলাম। ভাবলাম এরা কী হবে, এখন এরা কোথায় চলে গেল? এ জানাফা চলে গেল 71-এর যুদ্ধবিরোধী জামাতের পেটের মধ্যে ঢুকে গেল। তা আপনি আশা করবেন কোত্থেকে? তাহলে বাকি 2টো জানাফা বাদ গেল ওখানে। জামাত যদি সরকারে আসে, যদি আসে, সবাই বলে এসে যাচ্ছে, ইয়েস, জামাতের ডিসিপ্লিন খুব কঠিন, আমি বলি রেজিমেন্টেড, তারা কড়াভাবে নিজেরা পালন করে, তাদের এসব গুণাবলী আছে, কর্মীকেও পোষণ করে দেখে। আবার আমি যখন জামাতের পক্ষে যাই এরকম কথা বলি, তখন আজকে সকালেও আমাকে একজন কংগ্রেচুলেট বলতেছে, আপনি কি সুন্দর কথা বলছেন জামাতের পক্ষে, আমার খুব ভালো লাগছে। আমি কোনটা? বলে যে আপনি বলছেন না ওই যে জামাতের কর্মী অ্যারেস্টেড তুলে তার পরিবারকে জামাত দেখে। একজনের মা বললো যে আমার ছেলে জেলে থাকলে আরও ভালো, আমি আগের থেকে ভালো চলতে পারছি। আপনি সেটা বলছেন, বাকি অংশটা বলেন নাই। জামাতকে যদি কোনো কর্মীকে ট্রেনিং দিয়ে শিখাই দিয়ে যে বদিউর রহমানের পা কাইটা দাও, রক কয়টা দাও, বেসতে যাবে, তাহলে ও কেটে ফেলবে, সেটা তো বলেন না। তো ওরা যদি আসে, তারা 71-এর যে ভূমিকা নিয়ে আসছে, তাহলে আমরা ভালো কিছু
সততা, বেহেশত পাওয়া থেকে শুরু করে যাই কিছু বলুক, ভালো কিছু আশা করতে পারবো কিনা সন্দেহ আছে। কারণ তাদের আগের বক্তব্যগুলা যারা 71-এ 12, 14, 10 বছরের বয়সেরও ছিল, তাদের মনে থাকবে কিছুটা হইল যে 71-এ আমরা ভুল করিনি। এখন ভুল করিনি এটার ব্যাখ্যা আবার জামাতের পক্ষের লোকজন আরেকভাবে বলে যে এটা তো ভালো কথা বলছে, তারা বিশ্বাসঘাতক নয় তো, তারা পাকিস্তান টিকায় রাখার জন্য আলবদর, আল শামস থেকে শুরু করে যত কিছু আছে রাজাকার সব করেছে, তাহলে তারা ভালো তো, বিশ্বাসঘাতক নয়, অতএব তারা ভুল করে নাই। ব্যাখ্যা সব পক্ষে আনার জন্য সেভাবে দেয়, তাহলে এখনও তারা ভুল করবে না, তারা বাংলাদেশের পক্ষে। তারা তো প্রতিশ্রুতি দিচ্ছে, যেটা হলো অন্য পক্ষের বিরুদ্ধে যে অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, দখলবাজির অভিযোগ আছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে। এখন একটা সমস্যা হইলো, আপনার ধরেন আমি তো মোটামুটি 62 থেকে এই স্কুল লাইফে 62 থেকে আমরা যখন 59 সালে শরীফ শিক্ষা কমিশন করলো, সেই শিক্ষা কমিশনের রিপোর্ট ঘোষণা হইল, তখন তো ওই শিক্ষা কমিশন রিপোর্ট বিরুদ্ধে আমরা আন্দোলন বড়রা করছে, আমরাও করলাম, আইয়ুব খানের বিরুদ্ধে হয়ে এলা শুরু হইলো। ইনসাফ ভিত্তিক তাদেরকে তো সরকারে দেখা যায় নাই, কেমন তারা সবসময় জামাতের যে রাজনৈতিক কৌশল, যে ধৈর্য, যে সহিষ্ণুতা, এটা বাংলাদেশ অন্য কোনো দলের তো নাই। এবং জামাত কমিউনিস্টের চাইতেও বেশি ডিসিপ্লিন। তাদের মিটিং টিটিংয়ে এখন দেখবেন না একটু রোডও হাঁটার মতো করে একটু ফাঁক ফাঁক জায়গা রাখছে কিছু। এবং জামাতের মধ্যে বিদ্রোহী প্রার্থী 1 কি 2 জনের বেশি তো নাই, তাহলে কত ডিসিপ্লিন খেয়াল করছেন? আর তাদের এই ডিসিপ্লিন এবং ক্যারিজমেটিক অ্যাটিটিউডটা তারা কাজে লাগিয়েছে। কাজে লাগিয়ে কি করলো, ওই যে জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ এক কর্নেল অলি ছিল না, ও কোথায় কোন জোটে চলে আসছে, তার দল এদিকে চলে আসছে। একজন মুক্তিযোদ্ধা ছিল না বিএনপির, আক্তার সাহেব নামে, মেজর আক্তার হিসেবে বেশি পরিচিত, তিনি কোথায় চলে আসছেন, এদিকে আসেন। তাহলে এটা তো তাদের ক্রেডিট। জামাত কি ভাঙছে পর্যন্ত, যে জামাত, শফিক, জামাত, তাহের এভাবে কি ব্র্যাকেটে হচ্ছে? অন্য সব দল তো হয়েছে, বিএনপি ভাঙছে, আওয়ামী লীগের অনেকে ভাঙছে, এটা হয়েছে, জাতীয় পার্টি, জামাত তো ভাঙে নাই। তাহলে তারা রেজিমেন্টেড এবং তাদের শৃঙ্খলা ঠিক আছে। তো ইনসাফ যদি তারা রাষ্ট্রে আসে, সেটা আসলে যদি হয়, এটা নিয়ে ধ্যান ধারণা ভিন্ন আছে। শেখ হাসিনা প্রথমবার ইলেকশনে আসার আগে হাতে তসবিহ ছিল, মাথায় পট্টি ছিল একটা, ওই স্কার্ট না কি ছিল বলি, একবার দিয়ে দেখেন না। ভোটের আগে সবাই এরকম বলে, আসলে কি করবে আগের চরিত্র বিশ্লেষণ করলে ভালো কিছু আশা করে না। বিপক্ষ যেটা বলতেছেন সেটাকে বাজাদকে তো সরকার পোষণই করে ফেলল। তারেক রহমান আসার পরে তার যে সংবর্ধনা যেটা হলো, আর্মি যেভাবে কর্ডনিং করে আনলো, এটা তো আশ্চর্যের বিষয়। কেন? ওই যে 15-16 বছর বিদেশে ছিল একটা দলের প্রধান, আসবে, সেজন্য সরকার তার জন্য এই রকম মহাকাণ্ড করলো। কারণটা কি, হিসাবটা কি এইরকম মিলিয়েছে যে 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু তেজগাঁ এয়ারপোর্ট থেকে রেস কোর্স, এখনকার সরোয়ার্দী, এইটুক পর্যন্ত আসতে তার 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেছে, এত ছিল। তাহলে তারেকেরটা ওখান থেকে 60 ফিটে যাওয়ার জন্য ওইরকম কত ঘন্টা লাগাবে? ক্ষমতায় আসার আগেই তো সবাই তারেকের সাথে দেখা করা শুরু করছে, বিদেশিরা করতেছে, ব্যবসায়ীরা যারা কয়দিন আগেও হাসিনা সেখানে গেল দল বেঁধে তারা করতেছে। তো ক্ষমতায় বোধহয় এসেই গেল। তাদের মাস্তানগিরি তো আমি অ্যাক্টিভিটি বলছি, আমি জীবনে কোনো দিন আমার গাড়িতে হাত দিয়ে স্টিয়ারিং থেকে চাবি খুলিয়ে নিয়ে যাবে এটা আমি দেখি নাই। ওটা কিন্তু গত কোরবানিতে বাড়ি গেলাম পর এই বাজাদের পরে বললাম, আর কি দোকানদার বললো, বল যে বুঝেন না যারা ক্ষমতা আসবে তাদের, আমার চাবি খুলে নিয়ে গেছে, মাস্তানি করতেছে, তারা এক্সপেল করতেছে। তো আমরা ওই কথাটা একটু গভীরভাবে পর্যালোচনা করে, যে সবাই বলে মাঠে বাগানে হাঁটার সময় বলতেছে যে আওয়ামী লীগের সরকার তো দেখলাম
বাজাদের সরকার দেখলাম, জাফার সরকার দেখলাম জাতীয় পার্টির, জামাতের তো দেখি নাই, দেখা বাকি রইল। তো একজন এটা বলার পর আরেকজন বলছে যে বাবারে আগে তো পোলাও কোরমা অনেক খাইছো, নিজের মলটা তো কোনোদিন খাও না, একটু খেয়ে দেখো, সেটাও তো একটা অভিজ্ঞতা হবে। মানুষের উইটি এক্সপ্লেনেশন এবং ইন্টারপ্রিটেশন শুধু পারসেপশন দিয়ে কাজ করে না। আমার তো মনে হয় না সিট হয়তো বেশি পাবে আগের থেকে, ভোট হয়তো তারা ওই পিয়ারের জন্য লড়াই করছে, সেদিকে সুবিধা হবে, কিন্তু ক্ষমতায় এসে যাওয়ার মতো পজিশনে কি জামাত আছে এখন? আই ডু নট ফিল লাইক। এরপরে যদি বলেন যে জামাত ক্ষমতায় এসে যাবে, যারা আশা করে যদি এসে যায়, তাহলে আমার দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ একটা লেখা ছিল, সেটার মধ্যে লেখক বলতেছিলেন যে পৃথিবীতে প্রাণের সঞ্চারটা কিভাবে হইল। বলে যে 6টা বানরকে যদি মিলিয়নস অফ ইয়ার, এই বছরের ইলেকশন নিয়ে রিলেটেড বলছে যে মিলিয়নস অফ ইয়ার যদি টাইপ করতে বলা হয়, বানর জানে না, খালি টিপবে, এর মধ্যে যদি কোনো একটা বানরের একদিনের কন্টিনিউয়াস টাইপে যদি মনে হয়ে যায় যে একটা শেক্সপিয়ারের পুরো সনেট কারেক্টলি টাইপড হয়ে গেছে, তাহলে হোয়াট ইজ দ্যাট? সেটাকে লেখক বলতেছে দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তার বক্তব্য ছিল দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, সেভাবে হয়েছে। তো জামাত যদি এইবার ক্ষমতা এসে যায়, পরেরটা পরে যায়, এইবার যদি ক্ষমতা এসে যায়, তাহলে দিস উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট। তারা 11 দল ছিল, এক বাক্স চিন্তা করছিল 10 দল, এখন বোধহয় 11 দল হইল। ওইখানে যে আরেকটা দলের মামুন আছে না, একজন মাওলানা মামুনুল হক, হ্যাঁ, সোনারগাঁর ঘটনা সেদিন কদিন আগের ঘটনা গেল না, সোনারগাঁতে একটা কেলেঙ্কারির ঘটনা গেল না, হ্যাঁ। এখন তারা সব ইসলামাইট হবে, কিন্তু হাত ফাঁকাওয়ালা যারা আছে চরমোনাই না কারা, তো সেখানে তাদের ভোট কি কম আছে? হেফাজত কোন দিকে যাবে? এই ইসলামাইট দলগুলোর মধ্যে তারা টিকে থাকার জন্য একসময় একদিকে যায়। জামাত আওয়ামী লীগের সাথেও একাত্মতা প্রকাশ করছে একসময়, জলিল সাহেব জেনারেল সেক্রেটারি থাকতে চুক্তিভুক্তির মতো কি হয়েছে না। আর বাজাদের সাথে জামাত কীভাবে ছিল, খালেদা জিয়ার থেকে এক ফোঁটা রহমতের জন্য তারা তো সবসময় জিব্বা 10 হাত বের করে রাখছে, এবং 2টা মন্ত্রী ছিল না তাদের। ইয়েস, জামাতের একটা গুণ আছে, তাদের মন্ত্রীরা পার্সোনালি তখনও কোনো রকম করাপ্ট হয় নাই। পার্সোনালি করাপ্ট না হোক, কিন্তু 10টা কষ্ট আনার সময় শিল্পমন্ত্রী কে ছিলেন? নিজামী। শিল্প সচিব কে ছিলেন? নুরুল আমিন। তো সেটা যখন নুরুল আমিন সাহেব সচিব যখন বলছিল যে এটা তো ইন্টারফেয়ার করা দরকার, তখন নিজামী থামাই দিয়েছেন ওটা, চুপ থাকেন। তাহলে কি হইল? আপসে হয়েছে। তো সেদিক থেকে এরা ক্ষমতায় আসলে আল্লাহর আইন বা কোরআনিক শাসন বলুক, বা এখন একটু হালকা করুক, নারীদের ঘণ্টা কমাক, ভালো কিছু হবে এরকম এত তাড়াতাড়ি আশা করা যায় না। এরা এইবার একটু ভোট কিছু বেশি পাক, সেটা ভিন্ন জিনিস, কিন্তু রিফাইন্ড হওয়ার দরকার। আবার অন্য পক্ষ, অন্য শক্তি যেটা আছে, নির্বাচনটা তো পোলারাইজ নির্বাচন হচ্ছে। অন্য শক্তি বলতে আমাদের এখন তো ক্ষমতা, বাজার ক্ষমতায় যদি আসে, তাহলে দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো আরো বাড়বে কিনা? জি জি, আপনি মানসিকভাবে তৈরি থাকবেন, বাড়বে। কারণ ওরা আসার আগেই তো সবটা দখল করে ফেলছে, কেমন সবটাতে আছে। আর বাজারদের আগের ইতিহাস আমরা দেখি নাই। আমরা কি হাওয়া ভবন ভুলে গেছি? মনে আছে হাওয়া ভবন? আমরা কি খোয়াবের কথা ভুলে গেছি? সে বাজারদের কারো পাচারের টাকা, সে পরিবারের কারো পাচারের টাকা কি উদ্ধার হয় নাই আগে? এখনই এই সেদিন, এই গত সপ্তাহে উত্তরা গেলাম, মেট্রো রেলের শেষ উত্তরা উত্তর থেকে নেমে 12 নম্বর কবরস্থানের দিকে যাইতে লেকের পাশে দিয়ে একটু খোলা জায়গাতে দেখতেছি আরাফাত রহমানের নামে একটা সাইনবোর্ড উঠে গেছে, সেখানে ক্লাব ক্লাব করবে। রাস্তার পাশে লেকের যে পার, সেখানে দেখতেছি এটা হবে, তো হবে। তাহলে দুটা শক্তি যখন এরকম, এটা কম হবে, জামাতেরটা হবে অন্য দিকের। তাদের যে গণটুমি আছে না, সেগুলোর দিকে তারা থাকবে। আগে স্লোগান দিছে না বাংলা হবে আফগানিস্তান। তাহলে গেম থিওরিতে ভোটাররা কি এখন প্রিজনার্স ডিলেমাতে আছে? গেম থিওরিতে যেটা হয় সেটা আমি সংক্ষেপে বলি, আমার ফেভারিট কথা বলি, যে আমার মানুষের মধ্যে আমরা তো ত্যাগ উপরের দিকে কিছু করতে পারি না, নিচের দিয়ে 2টা ত্যাগের ব্যবস্থা আছে।
একটা মূত্রত্যাগ, একটা মলত্যাগ। হিউম্যান বডিতে সবারই তো প্রাণীর মধ্যে আছে। তো এখন আমার মল যদি আমার গায়ে লেগে যায়, পরিষ্কারের জন্য কি লাগবে? পানি লাগবে। টিস্যু দিয়ে মুছে তো সবটা এগুলো উঠে না, আটা থাকে, পানি লাগবে। যতক্ষণ আপনি পানি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজের প্রস্রাব দিয়ে নিজের মলটা অন্তত পরিষ্কার করেন, কোনো রকমে বড়টা হালকা করলেন। আমরা এখন এই বেকায়দার মধ্যে পড়ে হর্নশেপ ডাইলেমা বলেন, যাই বলেন, পারসেপশানে বলেন, উপায় তো নাই। কারণ ইউনুসকে তো আর এরকম রাখা যায় না, সে তো ভালো কিছু করতে পারে নাই। হি ইজ এন আটার ফেলিয়ার। তাহলে এই দুইটার মধ্যে আসলে লেসার ইভি, হ্যাঁ, মন্দ, ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন। তারপর একটা নির্বাচনও, তারপর একটা আসুক, আসলে একটা সিসিলিস্ট আমরা হয়তো আশা করব। সেদিক থেকে ধরেন সরকারে এসে গেছে কে, সবাই তো কংগ্রেচুলেট শুরু করে দিচ্ছে। আসার সাথে সাথে খোমেনি বানাই ফেলছে একজনরে, ইরানের খোমানি অনেক বছর পরে আসলো না, তার কি মহাসমরে সমর্থনা। এখন আবার মানুষের মধ্যে প্রশ্ন আসে, মানুষ কিন্তু পলিটিক্যালি খেয়াল করে। এই পশু বাগানে গেলাম, যে একজন বলতেছিল কয় যে পারিবারিক দল তো আগ থেকে আছে, বঙ্গবন্ধুর কন্যা হাসিনা, ওয়াজেদ, জয়, সাইমা, হেরা হেরা একটা করছে। কয় এটাও তো দেখি একই শুরু হয়ে গেল। ডাক্তার জুবাইদা এখন শুরু করছে এখানে যাওয়া ওখানে যাওয়া। লক্ষণটা কি? আসবে নাকি? ব্যারিস্টার জাইমা এসে যাইতেছে, কথাবার্তা বলতেছে, বলে যে এটা কি আরও মজবুত হচ্ছে। আগে ছবি ছিল জিয়াউর রহমানের। এটা ইলেকশন উইনিং এ তাদের স্ট্র্যাটেজিও হতে পারে, ক্যাম্পেইনের ইলেকশন পার্ট। উইনিং, কিছু জিনিস আছে ইলেকশন উইনিংয়ে পরিবারের সদস্য যাবে, কিন্তু যেসব এটা বিতরণ ওটা বিতরণ এই সময়ের মধ্যে করতেছে, মানুষ তো গড় ফোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এত ওভারওয়েলমিং পপুলারিটি আছে, কর্ডনিং করে যেভাবে আর্মি গার্ড দিয়ে আনতেছে, ইউনুস সাহেব করতেছে, বিদেশিরা দেখা করতেছে, ব্যবসায়ীরা যাইতেছে, সরকারে তো তারা আইসেই গেছে অনেকটা। এর মধ্যে মানুষের মধ্যে এটা ভীতি সঞ্চারের আসতেছে, হেরিডিটারি আসলে। হ্যাঁ, একটা জিনিস আমরা লক্ষ্য করব, ক্ষমতায় আসার পরে 16 বছর 17 বছর বিদেশে থাকার পরে তারেক রহমানের মধ্যে রিফাইনমেন্ট আসছে কিনা, আগের তারেক আর এখনকার তারেক ডিফারেন্স হবে কিনা। আপনার পর্যবেক্ষণ কি বলে? আমার পর্যবেক্ষণ, স্টেজে একটা পরিবর্তন আসছে। অন্যের মতো একেবারে বড় চেয়ারে বসে এটা করতেছে না, হেঁটে হেঁটে কথা বলতেছে, কথাবার্তায় কিন্তু আশাপ্রদ কথা। খাল কাটবে বা 31 দফা আগের, এখন আবার তারা অনেকগুলো দফা বাড়িয়ে দিল, এইগুলোতে আমার কোনো আগ্রহ নাই। চেয়ারে বসার পরে কি হবে সেটা, একটা জিনিস যদি তারেক রহমান মনে রাখে তাহলে হি উইল বি শাইনি। সেটা হইল, যদি মনে রাখে প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে সরকার তাদেরকে ভরণ পোষণের টাকা দিয়েছে, 2 ভাই লেখাপড়া, খরচাপাতি, বাসা খরচ, গাড়ি বাড়ি, ড্রাইভার, সব কিছু সরকার দিয়েছে। যেহেতু সেরা গেঞ্জি বাঙ্গা সুটকেসের একটা কাহিনী ছিল, সেটা যদি মনে থাকে যে আমি এই পজিশনে ছিলাম, এখান থেকে আসছি, কিন্তু আবার ক্ষমতায় আসার পরে আগে যেরকম ওই যে লঞ্চ হয়ে গেছে কোকো 1 কোকো 2 এটা, তাহলে কিন্তু হবে না। এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন কারা আছেন, আমরা টিআইবির বিশ্লেষণ করা কিছু ডেটা আপনাকে আমি উদ্ধৃত করে দিতে চাই আপনার আলোচনার সুবিধার্থে। কারা প্রার্থী হয়েছেন, প্রার্থীদের আয় ব্যয় নিয়ে তারা যে ডেটাটা বিশ্লেষণ করেছেন, সেখানে দেখাচ্ছে 3,75,000 টাকা পর্যন্ত বার্ষিক আয় করেন 28 ভাগের কিছু বেশি প্রার্থী। 3,75,000 টাকা 12 মাসে আয়, তাহলে মান্থলি কত হয় আপনি একটু হিসাব করে দেখতে পারেন। 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা আয় করেন 21% প্রার্থী। 35 লাখ টাকার বেশি আয় করেন 16% বেশি প্রার্থী। আর এদের যদি মান্থলি আয়, নট ইয়ারলি, ওই যে আপনাকে প্রথমে যেটা বললাম, যেটা আপনার 3,75,000 টাকা থেকে 3,75,000 টাকা পর্যন্ত বার্ষিক আয় করেন 28 ভাগের কিছু প্রার্থী। 3 লাখ টাকা, 3,75,000 টাকা বার্ষিক বছরে আয়। আর 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত আয় করেন 21%। তাহলে প্রায় আপনার ওখানে আমরা পেলাম কত শতাংশ? 28%, আর এখানে পাচ্ছি আমরা 21%। প্রায় 49% আয়ই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোন লেভেলে আছে। আর একটা অংশ আছে 35 লাখ টাকার বেশি আয় করেন 16% বেশি প্রার্থী। আর তাদের যদি আমরা আয়করের ফাইলটা একটু দেখি টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, সেখানে বলা হচ্ছে টিআইএন সার্টিফিকেট দিয়েছেন
97.25%, নির্বাচন হলফনামার সাথে। ট্যাক্স রিটার্ন দিয়েছেন 70.18%। ট্যাক্স রিটার্নের আয় বিবরণী পাওয়া গেছে 63.45%। ট্যাক্স রিটার্নের পরিসম্পদ বিবরণী পাওয়া গেছে 18.15%। মোট করযোগ্য আয় দেখানো হয়েছে 1981 জন প্রার্থী আছে। মোট করযোগ্য আয় দেখানো হয়েছে 693 কোটি টাকা। তারা সবাই মিলে কর প্রদান করেছে 54 কোটি টাকা। আপনার শুভঙ্করের ফাঁক বলে না একটা, আমি তো এনবিআরে ছিলাম, আয়কর নথিতে যারা যতটুক দেখিয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ। খুব কম লোক তার সমস্ত আয় ইন টোটো দেখায়। এটা আমি নিজে সরেজমিনে চেয়ারম্যান থাকার পরে উপলব্ধি করেছি, প্রমাণ পেয়েছি, ধরেছি। একটা বলি আপনাকে, ছোট ছোট উদাহরণ দিই। অপ্রদর্শিত SRO 98 দিয়ে আমরা যখন অপ্রদর্শিত আয় জায়েজ করার সুযোগ দিলাম উইথ 5% ফাইন, নর্মাল যা হিসাব হবে তার উপরে 5% জরিমানা দিয়ে দেয়া হইল। এই সুযোগ দেওয়ার পরে কিছু আমরা ধরেছি, কিছু স্বেচ্ছায় দিয়েছি। তো আপনি যদি উপরের লেভেলের, স্টেট লেভেলের, গভর্নমেন্ট লেভেলের উপরেরগুলা দেখেন, সেগুলা দেখলে কি দেখবেন? বেগম খালেদা জিয়া অপ্রদর্শিত আয় ট্যাক্স দিয়েছেন। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তাহলে ঠিক মতো হিসাব করে নাই, আগে দেয়া তো লাগছে। সাইফুর রহমান 12 বার অর্থমন্ত্রী ছিলেন, তাকে আমি ধরেছি, তিনি অপ্রদর্শিত আয়ের কর দেয়া লাগছে না। তা আমাকে তো উনি নিজে টেলিফোন করছেন। 12 বছর অর্থমন্ত্রী ছিলেন। 12 বার, বছর না, 12 বার বাজেট দিয়েছেন উনি। 12 বার বাজেট দিয়েছেন। হ্যাঁ, 12 বার বাজেট দিয়েছেন। কেমন? উনি তো একটা সাকসেসফুল ফাইন্যান্স মিনিস্টার, এটা স্বীকার করতে হবে। মুহিত সাহেব যতই সাইফুর হইতে চেয়েছে, দুজনই সিলেটি, কিন্তু হইতে পারে নাই। সাইফুর রহমানের এইটা গুণ স্বীকার করতে হবে। তো তিনিও তো পুরোপুরি ট্যাক্স দেন নাই। তা আমি যখন ধরলাম, আমাকে তো উনি টেলিফোন করলেন। হি ওয়াজ ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্টার। আই ওয়াজ এডিশনাল সেক্রেটারি ERD, 2টা এডিশনাল সেক্রেটারি দায়িত্ব একা পালন করছি। ই লাভ মি মাছ। তো উনি আমাকে বলছে, ইটা বদিউর আমার সাথে কিতা শুরু করলে? এটা আগেও বলছি আমি। আমি কেন স্যার? বলে যে তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। আমি স্টিল আই এম ইউর এডিশনাল সেক্রেটারি, ইউ আর মাই ফাইন্যান্স মিনিস্টার। এখন স্যার আপনি 12 বার বাজেট দিয়েছেন, ব্যস্ত ছিলেন, আপনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর ক্যাবিনেটে তো 4 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, এর মধ্যে হিজ ওয়ান। তো এখন হিসাব নিকাশ তো বড় করতে পারে না, আমার পাটিগণিত হিসাবে কিছু টাকার ট্যাক্স দেন নাই, দেয়া লাগবে, পাঠাই দেন, দিতে হয়েছে। এখন প্রার্থীরা যারা হলফ করে দিচ্ছে, এই হলফনামাটা তো সবসময় আপনি যাচাই বাছাই করছেন না। হলফটা করছে, এফিডেভিটটা অ্যাকসেপ্টেবল। অন্য কেউ কি এটা দেখছে তিনি যা দিয়েছেন? যেমন আমি বলি, হলফ করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার বড় একটা অর্গানাইজেশনের বড় নেতাও ছিলেন। তো সেই ব্যক্তি যখন আমাকে টেলিফোন করে, চেয়ারম্যান সাহেব, আমার মা তার নাতি নাতনির জন্য কোরআন শরীফের জুলদানের মধ্যে কয়টা টাকা রেখে গেছিলো, আমরা তো এটা খেয়াল করতে পারি না, ওটা তো ট্যাক্স দেওয়া হয় নাই। তো মেম্বারের নিচে তো কেউ আমার সাথে সাহস করে কথা বলতো না, বড়দের কমিশনাররা বেশি ইমার্জেন্সি হলো। তো ডেপুটি কমিশনার তখন মেম্বারকে টেলিফোন করলো যে স্যার এই অবস্থা, এখন কী করা? আমার কাছে আসলো, আমাকে যখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফের জুলদানের মধ্যে দাদি নাতি নাতির লেগে টাকা রেখে দিয়ে দাও। পরে ডেপুটি কমিশনার জানাইলো, বলে স্যার কোরআন শরীফের জুলদান এটা কি বস্তা নাকি? তা আপনার ভিতর যদি পরিষ্কার না হয়, আপনি মুখে যত ওয়াজ করেন, যত হলফ দেন, কথাটা তো আসতে হলফ না, আমার জানা মতে ইয়া সত্য। এই কথাটার জন্য তো খালেদা জিয়া প্রথম বাংলাদেশ ব্যাংকে সাদা কাগজে লিখে চালান দিয়ে টাকা জমা দিয়ে দিছিল। তো আমরা তো সেটা অ্যাকসেপ্ট করি না যে আমাদের ফর্মে দিতে হবে, একটা ঘোষণা জানা মতে সত্য। এই হলফনামাগুলা অনেকের ক্ষেত্রে কোশ্চেনেবল, এত কোশ্চেনেবল। আমি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক বড় লোককে ডাকাইলাম, আমার ইন্টেলিজেন্স থেকে বললো স্যার তার কাছে তো আমরা 2,25,00,000 মতো ট্যাক্স পাবো। হলফনামায় তো বলছি ইহা সত্য সব কিছু। কেমনে ফাইলা হিসাব করে আনছে, আনার পরে বললাম যে ঠিক আছে, আমি এই জাতীয় বড় কেসগুলো কাউকে অসম্মান করতাম না, ভুল হোক, তারা তো ট্যাক্স দেয়, তারা ট্যাক্স দেয় বিদায় সরকার রাজস্ব পায়। তো আমি বললাম যে আমার কাছে 1 কাপ চা খেতে আসেন। আসলো, বললাম যে কিছু পয়সা পাবো তো আপনার কাছে?
কয় স্যার আগামী সপ্তাহে আসবো। 1 কোটি টাকা দিয়ে গেলেন। বললাম যে আপনি আমার আরও 1 কাপ চা তো বোধহয় খাবেন বোঝা যায়। পরের সপ্তাহে আরও 1 কোটি দিল। তো এই যে হলফনামা, উনিও তো হলফনামা দিয়েছেন। আচ্ছা, বিখ্যাত এক ব্যারিস্টার সাহেব, এখন আর বলি না, মারা গেছে, হ্যাঁ, আমার অফিসে গেছেন, কথাবার্তা বলতেছে। আমি তো শেয়ার ছেড়ে দিয়ে সবাই গিয়ে ওনার সাথে বসছি। উনি তাজ্জব হয়ে গেলেন, আরে চেয়ারম্যান সাহেব, আপনি আবার আইআরডি সেক্রেটারি, আমার পাশে চলে এসছেন, আমাদের তো এইসব উকিল টুকিল মনে করে পাত্তা দেয়। তা আমি বললাম, স্যার আপনি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আমার 12 বছরের সিনিয়র, আপনি যদি ডিপার্টমেন্টে জয়েন করতেন তাহলে আপনি আমার শিক্ষক হতেন, আমার সেই শ্রদ্ধাবোধ আছে। তো ওনার কাজটা তো আমি সেরে দিলাম, যেভাবে হয়ে গেল। যাওয়ার সময় শুধু বললাম, স্যার এত টাকা এক এক কেসে রোজগার করেন, কিন্তু আপনার ট্যাক্স ফাইলের এই করুণ অবস্থা কেন? পট করে আমার আরও বড় নাম করা, এখনও জীবিত আছেন উনি, এক নামে সবাই চিনে, এইরকম এক ব্যারিস্টার নাম বলতে ওর থেকে তো একটু বেশি দিই। তা আমি বললাম, স্যার এটা একটা কথা হইল, উনি যদি 4 আনা দেয়, আপনি 4 আনা 1 পয়সা দেন, তো এটা বেশি হইল নাকি? হাসতে, আরে রাখেন তো চেয়ারম্যান সাহেব, আপনি সুন্দর করে কথা বলেন, বলতে বলতে হাইটে চলে গেছে। এখন যারা প্রার্থী হয়েছেন, আমি যে আপনাকে ইনফরমেশনগুলো বললাম, জাতীয় রাজস্ব বোর্ড কি এখন তাদের কোনো ভূমিকা আছে? আপনি যেমন চা খাওয়ার আমন্ত্রণ করতেন, তারা এইগুলো যাচাই বাছাই করে চায়ের আমন্ত্রণ জানাতে পারেন কিনা? মনে হয় না। তার কারণ রাজস্ব বোর্ডের মধ্যে দ্য পার্সন ইন দ্য চেয়ার ম্যাটার্স। রাজস্ব বোর্ডে গায়ে পড়ে ট্যাক্সের জন্য এত বেশি ইনিশিয়েটিভ নেয় না। আমি নিতে গেলাম, সেই জন্য সরকার আমাকে রাখলেও না। রাজস্ব বোর্ড যদি এই ট্যাক্সের বিষয়টা সিরিয়াসলি দেখতো, তাহলে ইউনূস সাহেবের মধ্যে যে আগে তো উনি বেশ কিছু টাকা দিয়েছেন, পরে যে ওনার বড় একটা অ্যামাউন্ট কেমনে কেমনে মাপ হয়ে গেল বা স্থগিত হয়ে গেল, কি এটা তো আমি পছন্দ করিনি। কারণ আমি তো ট্যাক্স পাওনা থাকলে আইন মতো পাইলে কাউকে ছাড়বো না। আমি তো নিলাম, আমার ফাইন্যান্স মিনিস্টার থেকে নিলাম, আমার প্রাক্তন প্রধানমন্ত্রীর থেকে নিলাম, মওদুদ থেকে নিলাম, এরকম কত বলবো। তো রাজস্ব বোর্ড তো সরকারের চাকর হিসেবে কাজ করে। আপনি সবাইকে তো বদিউর রহমান পাবেন না যে চাকরি ছেড়ে দেবো 15 মাস আগে দরকার হইলে, কিন্তু নিয়মে বাইরে কাজ করতে যাব না, হোয়াট আই ডিড। রাজস্ব বোর্ড সেটা করতে যায় না। আর এমনি আন্দোলন হইলে, আব্দুর রহমান এখন চেয়ারে আছে, ভালো মানুষ, আমি থাকতে সে ডেপুটি কমিশনার ছিল, কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন হইল না, তাকে সরানোর জন্য চেষ্টা হইল না। তো সবাই তো নিজেরটা চিন্তা করে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যিনি হবেন, তিনি যদি ডেইলি বেসিসে চাকরি করেন, যে আজকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমার চাকরি, এর প্রতিটা মোমেন্ট আমি নিয়ম মাফিক রাজস্ব আদায়ের কাজ করব, তাহলেই শুধু আপনি এগুলা বাইর করতে পারবেন। সেটা না হইলে উপরের ইঙ্গিত থাকবে যে এটা এভাবে দেখো, ওটা ওইভাবে দেখো, কতটুক সামাল দেবে? আমি নিজে 15 মাস আগে চাকরিটা কেন ছেড়ে দিলাম? কারণ 3 দিনের সরকারের মধ্যে যেভাবে বলছিল, তারাই পরে ডেভিয়েট শুরু করছে। তাহলে 3 দিনের সরকারে ভুল ছিল। এখন যে রাজনৈতিক দলগুলো, বড় 2টা দলের কথাই বলি, জামাত ইসলামী বা বিএনপি, তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতিতে আপনার প্রচুর ব্যয়ের কথা বলছে। যেমন আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমন তারা বলছেন স্বাস্থ্য বাজেট জিডিপির 5 থেকে 8% করবেন, এখন আছেন লেস দেন 1%, আপনার 0.63 or 7 এরকম সামথিং, অর্ধেক প্লাস মাইনাস। তারপরে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী 10 বছরে ট্যাক্স জিডিপি রেশিও আপনার বিএনপি করবেন 15%, জামাত করবে 14% 10 বছরের মতো। এখন ট্যাক্স জিডিপি রেশিও 7-এরও কম। তাহলে তারা যে ব্যয়ের একটা পরিকল্পনা দিচ্ছে, আপনি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে লম্বা সময়ে ছিলেন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের সেই সক্ষমতা, সেই অবস্থান বাংলাদেশি ইকোনমিতে আছে কিনা? গত 54 বছর তো বাংলাদেশে, তো সেই মধ্যে আমরা ট্যাক্স জিডিপির রেশিও 10 এক্সিড করতে পারছি? কঠিন ব্যাপার, হয় না। আছে, টাকা আছে, ওই যে বলে না মতিঝিলে টাকা উঠতেছে, আপনি ধরতে পারতেছেন না, যে পারে ধরে। বাংলাদেশে যতজন ট্যাক্সেবল ইনকামের মধ্যে আছে, আপনি যদি জরিপ করে সে ট্যাক্সটা আদায় করতে পারেন, তাহলে সুরটাই পড়ে যে আমরা ইয়ারডির লোকজন ভিক্ষা করি। রাস্তার ভিক্ষুক আর ইয়ারডির ভিক্ষুকের মধ্যে তফাৎটা কি? রাস্তার ভিক্ষুক মলিন সেরা জামা নিয়ে বাট নিয়ে বসে মরে, আর ইয়ারডির বড় বড় সাহেবরা ফেরিস কনসোর্টিয়াম শুরু করে একটু স্নো পাউডার সাইড টুলে ভিক্ষা করে। এই ভিক্ষাবৃত্তি থাকবে না। আপনি ইয়ারডি উঠাই দেন, আইআরডি স্ট্রং করেন রেভিনিউটাতে, কিন্তু সেখানে
টাকা আদায় করার মানসিকতা থাকতে হবে, ছাড়া হবে না যার কাছে যাটা আছে। আমার একবার ওই যে ফাইন্যান্স মিনিস্টার ছিল একজন আওয়ামী লীগের, ওই কি ডাকনাম আছে, এখানে একটা হোটেলেরও মালিক, এর আগের মেয়াদে আর কি। তো তার একটা কি নিয়ে দোষছিলাম, পরে এক টক শোতে উনি আমারে বলতেছিলেন আপনি তো আমাকেও দোষছিলেন। আমি বলি, আপনার টাকা দেয় না ছিলেন তাই দোষছিলেন। আপনি চিনবেন না লোক, ধরবেন, টাকা নেবেন, তাহলে ভিক্ষাবৃত্তি লাগবে। তাহলে আমাদের কি 10 বছরের ট্যাক্স জিডিপি রেশিও ডাবল করা সম্ভব? যদি সবার থেকে নিতে পারেন, সবাই থেকে নিতে পারেন, ট্যাক্স দেওয়ার যোগ্য সবাই থেকে নিতে পারেন, তাহলে সম্ভব, তাহলে সম্ভব। সেই সক্ষমতাটা নাই। তার কারণ বড় জিনিস হইল এই যে রাজনৈতিক সরকার ছাড়া যারা আছে তারা যতটুকু করতে পারে, রাজনৈতিক সরকার আসলে অনেক কিছু করে না। তাহলে একদিকে যেমন আছে এনবিআর এর সক্ষমতার প্রশ্ন আছে, এনবিআর এর ভিতরে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আছে, আর একটা হচ্ছে রাজনৈতিক সরকার থাকলেও সেই সরকারের রাজনৈতিক সদিচ্ছা, পলিটিক্যাল উইল থাকবে কিনা সেটার উপরেও ডিপেন্ড করে। জি, পলিটিক্যাল উইক, আপনার পলিটিক্যাল মাস্টার্স অ্যান্ড ব্যুরোক্রেট সার্ভেন্টস, আমি সবসময় বলি মাস্টার্সকে, পলিটিক্যাল মাস্টার্স, রাজনৈতিক মন্ত্রী থাকবেন যারা থাকে তারা হইল যাইয়া প্রভু, তারা দেশের প্রতিনিধিত্ব করবে। আর এনবিআর চেয়ারম্যান বলেন ওখানকার লোকজন, এরা তো ব্যুরোক্রেট সার্ভেন্টস। আপনি ওখানে যদি মাথায় চুরি না করেন, মন্ত্রী যদি চোর না হয়, রাজনৈতিক পার্টির নেতৃত্ব যদি চোর না হয়, ওই আগে হাওয়া ভবনের ঘুষ যদি চালু না হয়, কোয়াব যদি না থাকে, আওয়ামী লীগের যদি পিয়ন একজন, ওই শেখ হাসিনার কোন পিয়ন 400 কোটি না হয়েছে, সেটা যদি না হয়, তাহলে এগুলা কোথায় হয়েছে? পলিটিক্যাল শেল্টার থেকে হয়েছে। আপনি পলিটিক্স যদি ক্লিন হয়, যদি বিবেকের অনুশাসন মানলে তো কোনো আইন লাগে না। কিন্তু পার্টি যদি তার চাঁদাবাজির জন্য, লোক পোষার জন্য, মাস্তান পোষার জন্য এগুলা না দেয়, তাহলে ব্যুরোক্রেসি কিছু করতে পারবে না। রেয়ার। আমি 15 মাস আগে চাকরি ছেড়ে দিলাম কেন? যারা বলছে এটা করবে না তারাই তো পরে আমাকে সবুজ কাগজ স্লিপ পাঠায়, এটা এইভাবে দেখতে হবে। ওমা, এটা তো কথা ছিল না। আমি সোজা বুঝি, আপনি আমাকে টাকা দেন না আসেন আইন মোতাবেক, আপনার দেখতে হবে শুধু আমি জোর করে আপনার থেকে অন্যায় নিচ্ছি কিনা। যাদেরকে আপনি বাঁধলেন ওয়ান ইমেন সরকারের মধ্যে, যাদের টাকা আটকাইলেন, পরে তাদের পয়সা দিয়ে আপনি হোটেল রেডিশনে বেটার বিজনেস ফোরাম। আমাদের এখানে ট্যাক্স সিস্টেমে একটা কথা বরাবরই আলোচিত হয়ে আসে, অভিযোগ আকারে আসে, দাবি আকারে আসে, এটা দূর করার জন্য ট্যাক্স ইনজাস্টিস বলা হয়ে থাকে, গরিব বেশি দেয়, বড়লোক কম দেয়। জি, ঠিকই তো আছে। আবার যে দে তার উপর সবসময় অডিট হয়, তারে বেশি চাপে, আর যে দে না সে বাঁচাই যায়। এই সিস্টেমটা এভাবে গ্রো করলো কেন? এই সিস্টেমটাকে ব্রেক করার উপায় কি? এটা গ্রো করেছে পলিটিক্যাল ইন্টেলিজেন্স থেকে হয়েছে। কোনো সরকার প্রধান যদি আসি বলে, একবার যদি বলে, সেটা হাসিনা হোক, খালেদা জিয়া হোক, যে সময় যে আমার যতটুক ন্যায্য পাওনা ট্যাক্স যার থেকে আছে তুমি নেবা, তুমিও করাপ্ট করবে না, করাপশানে যাবে না। যদি নিজেও এরকম ক্লিন থাকে, তাহলে তো আপনি দেখবেন যে আস্তে একটা দাঁতের বেহাজিমান বাকিটা ঠিক হবে। আমি নিচের থেকে চুরি কখন করি? আপনি উপরে যখন আমার থেকে ভাগ চান, আপনি যখন আমাকে কাজে লাগিয়ে শেয়ার চান, তখন তো স্বাভাবিকভাবে ময়রা মিষ্টি বানাবে, সে একটু শেখে দেখবে না কৌটিল্যের রাজনীতিটা ঠিক করতে হবে একেবারে। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্স ইজ আওয়ার লাস্ট রিসোর্ট, এবং সে পলিটিক্স যদি ঠিক হয় তাহলে আপনি এগুলো অটোমেটিক ঠিক হবে। সংসদ নিয়ে আমরা কথা বলছিলাম, সংসদকে তো আপনার অনেক ক্ষমতা দেয়া আছে, সরকারের আর্থিক নিয়ন্ত্রণ, তারপরে বলা হয়ে থাকে সংসদের আইন ব্যতীতে করারোপ করা যাবে না। তো এই সংসদ কতটুকু সংসদ হতে পারছে গত 53-54 বছরে, এবং আগামী সংসদ যেটা হতে যাচ্ছে, যে সংক্ষেপে একটু বলেন। ট্যাক্সেশন এবং পাবলিক ফাইন্যান্সের উপর কন্ট্রোল পার্লামেন্টের আদৌ কোনোদিন কখনো ছিল কিনা? আগে আমি তো সংসদে চাকরি করেছি, সংসদে এডিশনাল সেক্রেটারি ছিলাম। শাসনতন্ত্রের 14তম সংশোধনী, সেটা আমি থাকাকালীন এটা করা হয়েছিল। তো সেখানে আমি কি দেখলাম, সংসদের মধ্যে যারা আইন পাশ করে এখন তারা তো রাজা। আজকে একটা পত্রিকাতে দেখলাম না, গোপালগঞ্জে যে হাসিনা সেলিমের আসনে নূতন রাজা আসতেছে। তাহলে এই যে রাজা বলতেছে একজন এমপিকে, কেন বলতেছে? তার নামই হয়তো রাজা না, এটা সিঙ্গেল কমা কোটেশন দিয়ে বলছি, সেই রাজা না। তার মানে কি, এখন একজন সংসদ সদস্য তার কনস্টিটিউয়েন্সির রাজা কেন হচ্ছে?
তাহলে এই জাতীয় সিস্টেম কেন হলো? আমরা প্রাইমারিতে হাই স্কুলে পড়ার সময় তো পৌরনীতিতে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আইন প্রণেতা হিসাবে চিনতাম। এখন আইন প্রণেতা না হইয়া সে জনপ্রতিনিধি হইয়া সেখানকার রাজা হয়। কেমনে হয়? ওই সরকার পলিটিক্স তাকে অ্যালাউ করে, তার মাধ্যমে এটা দে ওইটা দে পার্টি টিকানোর জন্য। তো যেমনি পার্টিতে গণতন্ত্র নাই সেটা ফুসবেন, তাহলে এটা হবে না। আর সংসদে, আমি সংসদে চাকরি করে দেখেছি তো, এমপি সাহেবরা ফাও কাগজ দিয়া নাস্তার পানির পয়সা নিয়ে গেছে না? হ্যাঁ, নিয়েছে তো। তারপরে যে কোনো এক বড় কর্তা সংসদের তার কোরবানির গরুর টাকা বাসায় ঈদ ইউনিয়ন করছে বলে চেয়ার টেবিলে টাকার থেকে নিয়েছে না? কেউ একজন আবার পরে টাকা ফেরত দিয়েছে না বেশি মেডিকেল নিয়ে? যে রাজনৈতিক সংস্কৃতির কারণে এগুলো চর্চা হয়েছে, সেই রাজনৈতিক সংস্কৃতির কি পরিবর্তন হয়েছে যে আমরা একটু নিশ্চয়তা পেতে পারি আগামী সংসদে এই চর্চাটা হবে না? এটা আপনার যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ওটা দেখার বিষয়। কারণ জামাতের আগের যে দুই মন্ত্রী ছিল তাদের একটা গুণ আমি দেখেছি, খালেদা জিয়ার লাস্ট পিরিয়ডে মুজাহিদি এবং নিজামী থাকতে তাদের এটা চোখে পড়ার মতো ছিল। তারা যখন বাইরে কোথাও মিটিং টিটিং পলিটিক্যাল মিটিং করতো তখন তারা সরকারি পয়সা খরচ করে মিটিং করে নাই, নিজেদের ফান্ড থেকে করেছে। কেমন? আর আপনি তাজ্জব হবেন, আমাদের যে মিনিস্টার সাহেব টাইপরা যায় প্রিভিলেজের বাইরে, এবং সরকারে আমাদের আমলা সচিবরাও যায়, এরা কি সার্কিট হাউসে থাকলে পয়সা দেয়? এ তো অ্যালাউন্স পায়, দে না তো, বেশিরভাগই দে না। আমি দিতে গেলে তখন ডিসি সাহেব এনডিসি সাহেব আমার বলে, স্যার আপনি কী শুরু করলেন, বেকায়দায় ফেলেন। তারা ওই যে লোকাল রেভিনিউ ফান্ড থেকে মিটায়। তো ভিতর থেকে যদি আপনি সাচ্চা হন, কোনো আইন লাগবে না যে আমার এটা। তারপরে দেখেন না, করাপ্ট করার জন্য এরশাদ আসি কী করলো, বিনা শুল্কে গাড়ি দেওয়া শুরু করলো। এটা আমি যখন ফখরুদ্দিন আমলে বন্ধ করলাম, দেওয়া হবে না, তারপরে তো আবার এসে চালু করলো। তো রাজনৈতিক নেতারা যদি চোর হয়, হারমাদ হয়, ডাকাইত হয়, বিনা শুল্কে গাড়ি নিতে ব্যস্ত হয়, তো আপনি সেখানে কি আশা করবেন? এই দুর্নীতির কথা বলছিলেন, দুই দলের পক্ষ থেকেই তাদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে সেখানে দুর্নীতি দমনের উপর জোর দেওয়া হয়েছে। একজন বলছে দুর্নীতি দমন করা হবে, আর এক দল বলছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। বিশ্বে দুর্নীতি মুক্ত কোনো দেশ আছে কিনা? বিশ্বের দুর্নীতিমুক্ত দেশ বলতে আমরা যেগুলো ওই সুইডেন ফুইডেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাই সেগুলা তুলনামূলকভাবে প্রথম দিকে থাকে, আর নাই। এই জন্য ওরাও তো দুর্নীতি মুক্ত না, কম দুর্নীতি। মুক্ত না, কম দুর্নীতি সূচকে। তো কমটাও তো ভালো, যেরকম কম হয় সেটাও ভালো। আমাদের এখানে সেটা আশা করা যাচ্ছে না। এই জন্য আপনার ডিএনএ টেস্ট করলে যারা এখন যাচ্ছে তার কত টাকা খরচ হচ্ছে, এই টাকা সে উসুল করবে না? আগে আমরা গ্রামে 60-এর দশকে, পঞ্চায়েতের দশকের শেষেও দেখছি যে মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পৈতৃক জায়গা বিক্রি করছে। আর এখন মেম্বার হইয়া, ওয়ার্ড কাউন্সিলর হইয়া সে গাড়ি চালায়, কিভাবে করে? আপনার নির্বাচনে টাকা খরচের কথা বলছিলেন, সর্বশেষ টিআইবির আরেকটা জরিপ তারা প্রকাশ করেছে, সেখানে বলছে 33.8% প্রার্থী নির্ধারিত ব্যয় সীমা অতিক্রম করেছেন। তাদের গড় ব্যয় 1,02,00,000 টাকা সোফার এখন পর্যন্ত করবে। আর এটাও তো টিআইবি যেটা জরিপ করছে সেটাও তো ফুল প্রুফ জরিপ না। টাকা দেদারছে। এই যে আমি এক প্রার্থীর যেই পরিমাণ গড় ওই বুথের মতো করে লোকজন বসার যত দেখি, এগুলা অ্যাকচুয়াল হিসাব করলে তো অনেক বেশি টাকা। তো টাকা যারা খরচ করতেছে রাজনীতিতে, এত টাকা দেশ সেবার জন্য, সবাই তো আর নন্দলাল হবে না যে দেশ সেবার জন্য বাইরে গেলে মরে যেতে পারে, ঘরে বসে থাকবে, ওইটা মরে। তারা টাকা উঠাবে না, স্কিম করবে না। আর ব্যবসায়ীরা সব রাজনীতিতে চলে আসছে না, কারণ রাজনীতিতে ব্যবসা হয়ে গেছে। না হলে 60%-এর উপরে 60%-এর উপরে এগুলো আসে কেন? আর পলিটিক্যাল পার্টিগুলো পোর খাওয়া পলিটিশিয়ানকে তো মনোনয়ন দিচ্ছে না, ব্যবসায়ীকে কেন দিচ্ছে? তাহলে টাকা চাই। প্রতিশ্রুতিগুলো কি দেয়া হচ্ছে আসলে? প্রতিশ্রুতি নিয়ে আমি সংক্ষেপে শেষ করি। সেটা হইল ওই যে নানির কাছে নাতনি দুঃখ করতেছে। মনে করেন রিনার মাকে রিনার নাতনি বলতেছে যে নানি, তোমার নাত জামাই আমাকে বলছিল যে একটা সোনার হার দেবে। তো এই যে বলছিল, বলার পরে এখন আমার মেয়ে হইল, মেয়ের ঘরে নাতিন হইল, নাতিন হইল, আমার সোনার হারটা এখনও তো দিল না। তো নানি বলতেছে, তোর তো নাতিনের নাতিন, আমার তুলনায় তুই কত জুনিয়র না? তোর দাদা তো আমার ঘরের সামনে নারকেল গাছটা দিয়ে দিছিল, যেটা নারকেল ধরে না, কিন্তু পরে আবার দলিল ফেরত নিল। কোন সময় বলছে নাতনি? উঠতে না নামতে? হ্যাঁ, উঠার সময় বললে সব দিয়ে দে রেস্টি কইরা,
নামিয়া পরে দলিল ফেরত নেয়। এই ভোটের আগে এইসব কথাবার্তা আপনি বিশ্বাস করবেন না। চেয়ারে বসলে কি করে, কতটা করে, তখন আমরা দেখব। আরেকটা প্রতিশ্রুতির কথা আমি আপনাকে একটু মনে করে দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করলেন 2024 সালের আগস্টে, তার 2 সপ্তাহ পরে জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে বলেছিলেন যেটা হলো আপনার তার সরকারের সব উপদেষ্টার আয় ব্যয়ের যে বিবরণ সম্পদের সেটা প্রকাশ করবে, করে নাই তো বলবেন তো, করে নাই। তাহলে করবে কেন? কি এক্সাম্পল রেখে যাচ্ছেন? কি এক্সাম্পল? উনি তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট। কিসের নন হলে? নন পার্টিজান গভর্নমেন্ট। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। আমি ওনার শপথের 8 তারিখে অগাস্টীয় সকাতের পরে প্রথম অ্যাক্টিভিটি বলছিলাম হি ইজ মানি লাভার। তারপরে একটা বলছে হি ইজ বোথ মানি লাভার অ্যান্ড পাওয়ার লাভার। তো এইবার আসি উনি কী করতেছেন, তার কি পারমিশন নের, কি লাইসেন্স নের, কি করের, ওখানে নিজের কোটা বাড়ার, এটা করার, ট্যাক্স মাফ করের, এসব করের। তো ওনার কথার মূল্য কি আছে? ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ হবে, নতুন সরকার হবে। নতুন সরকারের টপ প্রায়োরিটি কি হওয়া উচিত যদি 100 ডেজ কোনো কর্মসূচি হয়? 100 দিনের কর্মসূচি তো শেখ হাসিনাও 100তম দিবসে জিজ্ঞাসা একটা অনুষ্ঠান করছিলেন। ডক্টর রাজীব হুমায়ুন এটা উপস্থাপনা করছিলেন, 100 দিনের একটা অনুষ্ঠান। প্রথম হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনি ঠিক করতে পারবেন। নাম্বার 1, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করেন। যে দল ক্ষমতায় আসবে বা ইজ্জত যেটা এসে গেছে, বাজার এসে গেছে, এরকম একটা ধারণা সবার মধ্যে আছে, তারা তাদের লোক এক্সেল না করে কন্ট্রোল করতে পারবে কি না সেটার উপর নির্ভর করবে। জামাত যদি এসে যায়, অ্যাক্সিডেন্টাল হোক, যাই হোক, তাহলে হয়তো তারা প্রথম সততা দেখাতে পারবে, পরে কতটুকু করাপ্ট হবে সেটা দেখা যাবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে। নিজেদের লোকজন কি পরিমাণে দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট করবে সেটাকে কতটুকু কম করবে, এই 2টা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে রাষ্ট্র চালনায় বাকিগুলো অটোমেটিক আসবে। তৃতীয় একটা হইল আপনি আমলাতন্ত্রকে দলীয় মুক্ত করতে পারবেন কি না। আমলাতন্ত্র কিন্তু বঙ্গবন্ধুর আমলে তো বাজাদ হয়ই নাই, দলীয় ছিল না। জিয়াউর রহমানের সময় আমলাতন্ত্র দলীয়ভুক্ত হয় নাই। এরশাদের আমলও ভালো ছিল। আমলাতন্ত্রটাকে দলীয়করণ করা শুরু করেছে বেগম খালেদা জিয়া তার প্রথম মেয়াদে 92 ফেব্রুয়ারি মাসের যথাসম্ভব 8 তারিখ যে প্রথম গণপ্রজাতন্ত্রী দিল, সেই সময় দলীয়করণ শুরু করেছে। এই যে মনা শুরু করলো, আওয়ামী মনা, বিএনপি মনা, জামাত মনা, নামের পিছনে যে লেখা শুরু করলো, এইটা নিষ্কুলস করতে পারবে কি না, তাহলে আমলাতন্ত্র ঠিক হবে, চুরিদারি কমবে। চুক্তিভিত্তিক, যেটাকে আমি ঠিকাদারি নিয়োগ বলি, এটা আমার লোক পছন্দের। যেমন ইউনূসের গভর্নমেন্টে এখন কারা আছে? বেশিরভাগই তো বিএনপি, জামাত। যেহেতু আলী আউট হয়েছে, তারা আছে। আবার যদি এই বিএনপি মনা, জামাত মনা সেগুলোর প্রশ্রয় দেন, চুক্তি শুরু করেন। খালেদা জিয়ার আমলে তো চুক্তি এমনও দিয়েছে যে একসময় দেখা গেল সরকারের সচিবদের মধ্যে মোর দেন 60-70% সব চুক্তি। তারপরে চুক্তি এমনও দিল, 3য় বিভাগের গ্র্যাজুয়েট তারে 5 বার চুক্তি দিয়েছে এবং তার কার্যালয়ে রেখে 3rd ডিভিশনে। তো আপনি সেগুলো যদি করেন, মেরিটোক্রেসি, মেরিট কম্পিটিশন আসবে, নো কন্ট্রাক্ট, যার যতটুকু মেয়াদ ততক্ষণ চাকরি করবে, ঠিক আছে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম আপনি শক্ত করবেন। এটা যদি করতে পারেন, যেটা জিয়ার প্রশাসনের ছিল, তুলনামূলকভাবে এরশাদের প্রশাসনেও সেটা ছিল, কেমন। তারপরে তো খালেদা জিয়ার আমল থেকে দলীয়করণ হলো, দলীয়করণের প্রভাবে জনতার মঞ্চ হইল, ফান্ডা গার্ডেনের লোকজন বসলো, বিয়ের অনুষ্ঠান কইয়া যেভাবে হোক, উত্তরা ষড়যন্ত্র হইল। তো আপনি মেশিনারি যেটা পলিটিক্যাল মাস্টার্সরা যে ডিসিশন দেয় সেটা ইমপ্লিমেন্ট করে ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে যদি আপনি তার সাথে আপোষে চলে যান, দলীয়করণে যান, তাহলে ফেয়ার ব্যুরোক্রেসি থাকবে না। ফেয়ার ব্যুরোক্রেসি না থাকলে তখন ওই যে ওসিও যাইয়া একটা পার্টির সম্বন্ধে ফেয়ার গভর্নেন্স সিস্টেম এনশিওর করা সম্ভব হবে না, প্রশ্নই ওঠে না। সংসদটা কেমন হবে? যেমন ধরেন এখন নির্বাচন তো মেরুকরণ হয়ে গেছে, এই মেরুকরণের ভিতরে আমার লাস্ট কোশ্চেন, 2 রহমানের ভিতরে আসলে লড়াইটা হচ্ছে। এক রহমান প্রধানমন্ত্রী হবেন, এক রহমান বিরোধী দলের নেতা হবেন। জাস্ট কল্পনা করুন, যেটা বলছেন বিএনপি প্রায় ক্ষমতায় এসে গেছে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলের নেতা হন, সংসদের চেহারাটা কেমন হবে? আমি সংসদের তো চেহারার মধ্যে সে সময় আমি যেহেতু সংসদে ছিলাম, সংসদের চেহারা 5 মাসের মতো থাকার পরে জমিরুদ্দিন সরকার স্পিকার ছিলেন,
ওইখানে সংসদ সদস্যদের কাণ্ডকীর্তন এবং চেহারা দেখার পরে, তাদের লেখাপড়ার দৌরাত্ম্য দেখার পরে কেমন আমি ছেড়ে দে মা কেঁদে বাসি, বদলি হওয়ার জন্য অস্থির হয়ে গেছিলাম। কারণ এমপি সাহেবরা বাজেটের কাগজ পড়ার ধারে কাছেও যান না, বেশিরভাগ তদবির নিয়ে ব্যস্ত। হ্যাঁ জয়যুক্ত হয়েছে এটার মধ্যে থাকে। ওই যে সপ্তাহে একদিন বুধবার প্রধানমন্ত্রীর কোশ্চেন আনসার পর্ব থাকতো, চালু করছিল। সেই কোশ্চেন কিন্তু এমপিরা করতে পারতেন না, ওইটা প্রধানমন্ত্রীর কার্যালয় ঠিক করে দিত, সেগুলোই আবার এখানে প্রশ্ন হতো। কেমন? আর খোদ সংসদের মধ্যে যারা বড় নেতা গেলেন, স্পিকার থেকে শুরু করে, তারা কি করলো? অনিয়ম করলো, এবং সে অনিয়মের মধ্যে লুটপাট করলো। কোনো একজন চিফ হুইপ বা করলো, তার বাসার বিলও সংসদের আমি প্রশ্নটা যেটা করেছিলাম, এই দুই রহমান একজন পজিশন, একজন বদিউর রহমানও তো রহমান আছে, আপনি আরেক রহমান যোগ করেন, আরেক রহমান বলবে বাইরের রহমানগুলো যোগ করেন, আরেক রহমান বলবে তাদের সম্পর্কে। যদি এই দুইটাই তো এখন, কারণ ওই যেগুলো নিয়ে আশা ভরসা ছিল জানাভা জাতীয় নাগরিক পার্টি, সে তো লস্ট যাত্রাতেই, এগুলা কেসে গন্ডুস হয়ে গেছে, শেষ। দুই রহমান হইলে তারা তো আগের দোস্ত না, খালেদা জিয়ার অধীনে তাদের মন্ত্রী ছিল না? তাহলে কি এটা ফ্রেন্ডলি পার্লামেন্ট হবে? আমি তো মনে করি তারা আপোষে থাকবে। এখন যত লড়াই করুক ক্ষমতার জন্য, একজন দোষ দেখ, কেউ বলুক যে এত যদি খারাপ হয় পদত্যাগ করে না, যে পজিশনই থাকুক একটা আপোষে থাকবে। এবং জামাত যদি বিরোধী দলে যায় তাও আপোষে থাকবে, জামাত যদি অ্যাক্সিডেন্টাল ক্ষমতায়ও যায় এদের সাথে আপোষে থাকবে, পরিষ্কার। কারণ আর জামাতের তো আপোষকামী চরিত্র আগের থেকে আছে, তারা তাদের ৭১-এর ভূমিকার জন্য এখনও তারা অসম্মানিত হয়, মানুষ সেটা বলে, তারা বিনিয়ে যদি পাকিস্তান সেই বলি সেটা বলে পার পেতে চায়, তাহলে আপোষে থাকবে। আরেক কারণেও তারা ভাগ বাটোয়ারাতে, ক্ষমতার ভাগ বাটোয়ারা, আর্থিক ভাগ বাটোয়ারাতে সবাই যার যার পজিশনটা শেয়ার করবে। বদিউর রহমান, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ যেন বেটার দেন বিফোর সব সময় বলতে পারে, রাখি আর কি। ধন্যবাদ আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। 12 তারিখে নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবেন।